আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার ফাউন্ডেশন কোর্সে আজকে আমরা ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের 6 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের প্রথমত যে বিষয়টা থাকতেছে আসলে ইন্ট্রোডাকশন টু ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট। তো ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট আসলে কি? আমরা যখন আসলে কম্পিউটার তথ্য সংরক্ষণ করতে যাই, তখন ওই সংরক্ষণ প্রক্রিয়াটা কীভাবে সাজিয়ে করা যায়, সেটা যে প্রক্রিয়াটা, অথবা ধরেন আমাদের অফিসে যে কাজগুলো করি, জব পরীক্ষা দিই বা দৈনন্দিন যে আমাদের ব্যবহারগুলো করি, সেখানে আমাদের আসলে এগুলোকে সুন্দরভাবে বোঝানোর একটা বিষয় থাকে, যাতে আসলে ডেটাটা আসলে খুব সহজে যাতে আমরা খুঁজে পেতে পারি এবং নিরাপদে রাখতে পারি। আমাদের অনেক সময় ফাইল প্রোটেক্টেড করা লাগে, সিকিউরিটি কি ইউজ করা লাগে। তো এই সব কিছু আসলে ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত অংশ। আমরা যদি একেবারে ডিটেলস ভিউ দেখে আসলে ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টের একদম বেসিকটা যদি একটু দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট আসলে হচ্ছে মূলত বেসিক্যালি আমাদের কোনো একটা ফোল্ডার তৈরি করা, সেখানে কপি করা, মুভ করা, ডিলিট করা, জিপ আনজিপ করা। তারপর এটা যে একটা রুট স্ট্রাকচার রয়েছে, রুট স্ট্রাকচার আমরা আসলে কী করি, বিভিন্ন ফাইল নিয়ে কাজ করি, সেটা হতে পারে অডিও ফাইল, ভিডিও ফাইল, ডক ফাইল বা ইমেজ ফাইল। আর আমরা একটু যদি অ্যাডভান্স লেভেলে যাই এই ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টের, তাহলে আসলে আমরা সিএমডি দিয়ে আসলে ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টটা কীভাবে করতে পারি সেটাও দেখতে পারি। এটা একটু দেখতে একটু জটিল মনে হবে, তো যারা আসলে একটু অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল একটু জানতে চান, তারা আমাদের সাথে আসলে এই জায়গাটাতে থাকবেন। তো বেসিক আবার যাই যে ফাইলটা কি। তো ফাইল হলো হচ্ছে তথ্যের একটি একক বা ইউনিট। কম্পিউটার স্থায়ীভাবে সংরক্ষিত থাকে ফাইলটি, এবং প্রতিটি ফাইল একটি নাম বা একটা এক্সটেনশন থাকে। প্রথমত ফাইলে একটা নাম থাকা লাগবে, একটা এক্সটেনশন থাকা লাগবে। আমরা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, সাপোজ আমাদের এখানে আসলে আমরা অনেকগুলো ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো এই যে কিওয়ার্ড স্টার্ট, এই ফাইলটা যদি আমরা দেখি, এখানে কিন্তু এটার একটা নাম আছে এবং এটার একটা এক্সটেনশন আছে। নামটা হচ্ছে কিওয়ার্ড স্টার্ট থেকে শুরু করে একদম 46 পর্যন্ত এটা। অর্থাৎ আমরা যদি এটাকে রিনেমে যাই, তাহলে দেখতে পাইতেছি আমাদের নামটা আসলে রিনেম হচ্ছে, এবং যে অংশটা ডট সিএসবি সেটা হচ্ছে তার এক্সটেনশন অংশ। অর্থাৎ আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি, যে বলতেছি যে এক্সটেনশনটা কি, সেটা আমরা দেখলাম। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইলটা আসলে কি, যেটা আসলে একটি ইউনিট যেখানে আমরা স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করি। এবার কথা হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ ফাইল আছে। আমাদের ডকুমেন্ট ফাইলগুলোকে সাধারণত আমরা ওয়ার্ড বা পিডিএফ হয়ে থাকে। তারপর আমাদের ইমেজ ফাইলগুলো সাধারণত জেপিজি, পিএনজি হয়ে থাকে। আমাদের অডিও ফাইলগুলো এমপি3, ডাব্লিউএপি হয়ে থাকে। আমাদের ভিডিও ফাইলগুলো এমপি4 বা এভিআই ফরম্যাট হয়ে থাকে। আর এক্সিকিউটিভ ফাইলগুলো .exe হয়ে থাকে। এভাবে এই ফাইলগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের আসলে ফাইল ফরম্যাট রয়েছে, এবং ডিফারেন্ট আসলে মিডিয়াগুলোকে ম্যানেজ করার জন্য ডিফারেন্ট আসলে ফাইল ফরম্যাট রয়েছে। তো ফাইল নেম এবং এক্সটেনশন আমরা দেখেছি যে একটা ফাইলে যখন নাম থাকে, যেমন রিপোর্ট ডট পিডিএফ, এখানে রিপোর্ট নাম হচ্ছে ফাইলের নামটা, আর ডট পিডিএফ হচ্ছে তার এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে ফাইলের ধরনটা নির্দেশ করে আসলে ফাইলটা কেমন। এই এক্সটেনশনটাতে আমরা বুঝতে পারি যে আসলে ফাইলটা কেমন। সাপোজ আমরা যদি আবার একটু প্র্যাকটিক্যালি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই, তো আমরা পিএনজি এগুলো দেখে বুঝতেছি এগুলো সব ইমেজ। ডট পিপিটিএক্স দেখে বুঝতে পারতেছি এটা একটা অবশ্যই স্লাইড শেয়ারের পাওয়ার পয়েন্ট স্লাইড, ঠিক আছে। তো তারপর এর বাইরে যদি আমাদের আসলে ফাইল থেকে থাকে, যেমন সিএসবি ফাইল, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা একটা অনেকটা এক্সেলের মতো একটা শিট। তো এভাবে আসলে আমরা ফাইলের এক্সটেনশন দেখে ফাইলের ব্যাপারে আমরা বুঝতে পারি যেটা কোন ধরনের ফাইল নির্দেশ করতেছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে মূলত ডটের পরের অংশটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা, এবার কয়েকটা ইম্পর্টেন্ট ফাইল এক্সটেনশনটা আমরা দেখি, যেমন ডিওসিএক্স হচ্ছে মূলত এমএস ওয়ার্ডের যে ডকুমেন্ট ফাইল, সেটা আসলে ডিওসিএক্স দিয়ে হয়ে থাকে, বা ডকও হয় ডিওসি। তারপর ডট এক্সএলএক্স হচ্ছে মূলত এক্সেল স্প্রেডশিট, যেটা মাইক্রোসফটের, সেটা ডিনোট করে। ডট পিপিটিএক্স একটু আমরা যেটা দেখলাম, তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফাইল। ডট পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ডট ইএক্সি হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল। এবার হচ্ছে ফোল্ডার। আমরা ফাইল সম্পর্কে জানছি, ফাইলটা কোথায় থাকে, একটা ফোল্ডারের মধ্যে থাকে। তো ফোল্ডার হচ্ছে একাধিক ফাইল রাখার জন্য একটা কন্টেইনার, ঠিক আছে। অর্থাৎ একটা ফোল্ডারের মধ্যে আমরা মাল্টিপল ফাইল রাখতে পারি।
অর্থাৎ এই যে একটা ডক ফাইল, একটা ডক টিএক্সটি ফাইল, ডট পিপিটিএক্স ফাইল, এগুলো সবগুলো আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখতে পারি। ফোল্ডারে আবার কিন্তু কোনো ধরনের এক্সটেনশন হয় না, ঠিক আছে? ফাইলের এক্সটেনশন হয় বাট ফোল্ডারে এক্সটেনশন হয় না। ডাটা গুছিয়ে রাখার জন্য এটা ব্যবহৃত হয়। ফোল্ডার ভিতরে ফোল্ডার থাকতে পারে, অর্থাৎ একটা সিঙ্গেল ফোল্ডার হ্যাভ মাল্টিপল ফোল্ডার, মাল্টিপল ফোল্ডার হ্যাভ মাল্টিপল ফোল্ডার, অর্থাৎ এর কোন আসলে এখানে রুট ওয়াইজ এটা আসলে আমরা ডিনোট করতে পারি, এবং এটার কারণে যেটা হয় যে আমাদের ফাইল ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়। তো ফোল্ডার স্ট্রাকচারটা কেমন? এটা একটা ট্রি স্ট্রাকচারে সাজানো থাকে। ট্রি যে ধরনের কাজ করে অনেকটা এই স্টাইলে এটা মূলত কাজ করে। রুট ফোল্ডার, সাব ফোল্ডার অ্যান্ড ফাইল, অর্থাৎ একটা ফাইল ধরতে গেলে ফাইলের একটা সাব ফোল্ডার থাকতে পারে, তার রুট ফোল্ডার থাকতে পারে। যেটা একটা উদাহরণ আমরা নিচে দেখতেছি যে সি ড্রাইভের মধ্যে আমার ইউজার নামে একটা ফোল্ডার আছে, সেই ইউজার্স ফোল্ডারের মধ্যে ডকুমেন্ট নামে একটা সাব ফোল্ডার আছে, ঠিক আছে? এই ডকুমেন্টসের মধ্যে হয়তো আমার ডট এবিসি ডট টিএক্সটি নামে একটা ফাইল থাকতে পারে, ঠিক আছে? ফোল্ডার স্ট্রাকচারের পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ক্রিয়েটিং এ নিউ ফোল্ডার। একটা ফোল্ডার কীভাবে ক্রিয়েট করবো সেটার জন্য আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এবং একটা অর্থপূর্ণ নাম রাখা হচ্ছে যাতে এটা পরবর্তীতে আমরা কাজ করতে পারি। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো এখানে। এই যে এখানে আমরা নিউতে আসলাম, নিউতে এসে আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করি আমাদের একটা নিউ ফোল্ডার চলে এসেছে, এবং এখানে আসলে নামটা এখন কোনো কিছু দেয়া নেই বিধে নিউ ফোল্ডার দেখাচ্ছে। বাট এটা যদি আমরা লিখি যে জব সলিউশন, সরি, তাহলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এই ফোল্ডারটা তাহলে আমাদের একটা আমরা কীভাবে ক্রিয়েট করলাম সেটা দেখলাম। এরপরে এটা যদি আমরা রিনেম করতে চাই, জাস্ট হচ্ছে এখানে এসে আমাদের রাইট ক্লিক করে রিনেমে এসে, এটা জব সলিউশন ছিল বাট আমি জব সলিউশন এটার সাথে 2 অ্যাড করতে চাইতেছি, তাহলে আমার এখানে জব সলিউশন 2 চলে আসলো। আমরা যদি আবার আমাদের ফাইলে যাই, তো আমরা দেখলাম কীভাবে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করা যায়। আর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট। আমরা আসলে কিন্তু সিস্টেমেটিক্যালি অর্থাৎ গুই দিয়ে করেছি, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে, কিন্তু আমরা চাইলে কন্ট্রোল শিফট এন দিয়েও করতে পারতাম। আমরা যদি এটাও একটু দেখে আসি যে কন্ট্রোল শিফট এন দিয়ে কীভাবে করে, আমরা এখানেই থাকতেছি, এখানে কন্ট্রোল শিফট এন দিলাম, ইয়েস, জাস্ট উইদাউট এনি গুই আমরা কিন্তু কন্ট্রোল শিফট এন দিয়ে একটা টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। ওকে, আচ্ছা, এবারে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম ক্রিয়েটিং কীভাবে নতুন ফোল্ডার কীভাবে তৈরি করা যায়। সেটা রাইট ক্লিক করে বাটন দিয়ে, মানে বাটনে আমরা গুই ইউজ করে অথবা উইদাউট গুই শর্টকাট কি ইউজ করে। আচ্ছা, এখন আমরা রিনেমের যে বিষয়টা, একটা ফোল্ডারকে আমরা চাইলে রিনেম করতে পারি। কীভাবে রিনেম করা যায় সেটা আমরা দেখেছি, রাইট ক্লিক করে রিনেম করা যায়। আর এছাড়া আপনি যদি চাইলে শর্টকাট ইউজ করতে পারেন। রিনেম করার শর্টকাট কী হচ্ছে F2, অর্থাৎ F2 দিলে আপনি যে ফোল্ডারে আছেন সেই ফোল্ডারটা রিনেমেবল অপশন আপনি পেয়ে যাবেন, অর্থাৎ সেটা আপনার তখন ব্লিঙ্ক করবে, আপনি চাইলে রিনেম করে নিতে পারবেন। এছাড়া আপনি কপি কাট পেস্ট করতে পারেন, আর কপি কাট পেস্ট এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কপিটা কীভাবে করে আমরা একটু দেখি। কন্ট্রোল সি লেখা ছিল একটা ফাইল কপি করার জন্য, আর পুরোপুরি স্থানান্তরের জন্য কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি দিয়ে সেটা নিয়ে আসা হয়। সাপোজ আমাদের এখানে যে টেস্ট ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাকে আমরা জব সলিউশনে নিয়ে আসতে চাচ্ছি, এটার জন্য টেস্ট ফোল্ডারের উপর আমি কন্ট্রোল এক্স দিচ্ছি, তাহলে এটা হচ্ছে কাট, অর্থাৎ পুরোপুরি এই ফোল্ডার থেকে আমি জব সলিউশনের মধ্যে কন্ট্রোল ভি দিচ্ছি, তখন এটা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু আমি এখানে আর এটা খুঁজে পাচ্ছি না টেস্টের মধ্যে, কারণ টেস্ট ফোল্ডারটি এখন জব সলিউশনের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? আমরা চাইলে কন্ট্রোল জেড দিয়ে এটা আগের অবস্থায় নিয়ে আসতে পারি। আমরা কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় নিয়ে এসেছি, ঠিক আছে? তো এখন কিন্তু জব সলিউশন ফোল্ডারের মধ্যে আর কিছু নেই, হ্যাঁ? কিন্তু আপনি যদি চান যে না আমার এখান থেকে আমি এটা কাট করবো না, আমি এটা কপি করবো, অর্থাৎ টেস্ট এখানেও ফোল্ডারটা থাকবে, জব সলিউশনের ভিতরে থাকবে, তাহলে আমি এটাকে ধরবো, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি আপনি কিবোর্ডের মধ্যে পেয়ে যাবেন। দেন এখানে এসে কন্ট্রোল ভি দিতে পারেন, বা এখানে পেস্ট লেখা আছে, পেস্ট লেখা লিখলেও একই কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি গুই দিয়ে করা, আর এটা হচ্ছে আপনার শর্টকাট কি ইউজ করে, ঠিক আছে? তো এইভাবে আসলে আমরা কপি কাট পেস্ট করতে পারি। আর এরপর হচ্ছে ডিলেট এবং রিসাইকেল বিন, অর্থাৎ আমরা চাইলে শিফট ডিলেট করে একটা ফাইল পার্মানেন্টলি ডিলেট করে ফেলতে পারি,
আর শিফট ডিলিট ছাড়া যদি কোনো একটা ফাইল ডিলিট করা হয় তাহলে সেটা রিসাইকেল বিনে চলে যায় এবং সেখান থেকে সেটা রিস্টোর করা যায়। এটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি। অর্থাৎ আমাদের এখন বর্তমানে যে জব সলিউশন যে ফাইলটা রয়েছে এটাকে আমরা যদি, এবং টেস্ট নামে দুইটা ফাইল ফোল্ডার রয়েছে, আমরা যদি জব সলিউশন এটাকে যদি ডিলিট করে দিই, জাস্ট ডিলিট করলাম, তাহলে এটা চলে গেছে, ঠিক আছে। আর টেস্ট যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল শিফট ডিলিট করতেছি, এটা শিফট ডিলিট করতে চাচ্ছি, এবং তখন সে আমাকে জিজ্ঞেস করছে আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল টেস্ট, আমি বলতেছি ইয়েস। এটা একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, আমি এটার খুঁজে পাবো না টেস্টটা। বাট আরেকটা যে ফাইল আমি আসলে ডিলিট করলাম একটু আগে, যেটা হচ্ছে যে নাম কি ছিল, জব সলিউশন 2, সেটা কিন্তু আমার রিসাইকেল বিনের মধ্যে রয়ে গেছে। আমি ওখান থেকে যদি এটাকে রিস্টোর বাটনে ক্লিক করি, আমার কিন্তু এখন পুনরায় আমি আবার ডাউনলোডের মধ্যে আমার সেই জব সলিউশন 2 ফোল্ডারটা পেয়ে গেলাম। তো এভাবে আসলে আমরা ডিলিট এবং রিসাইকেল বিনের কাজটা করতে পারি। ওকে, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সার্চিং ফাইল বা ফোল্ডার। আমরা কোনো একটা ফাইল বা ফোল্ডারকে সার্চ করতে পারি, সেটার জন্য আমরা .pdf আমরা এক্সটেনশন দিয়ে খুঁজতে পারি, বা সরাসরি ওটার নাম দিয়েও খুঁজতে পারি। যেমন আমরা জব সলিউশন দিয়ে খুলেছি, তো আমরা যদি আসলে যদি এখানে জব সলিউশন দিয়ে খুঁজি, সাপোজ জব লিখলাম, তাহলে জব রিলেটেড যে ফাইলগুলো আছে সেগুলো আমাকে সে দেখাচ্ছে এই ফোল্ডারের ভিতরে, ঠিক আছে, ডাউনলোড ফোল্ডারের ভিতরে। এবং দেখা যাচ্ছে আমার এখানে টোটাল জব রিলেটেড 3টা ফাইল রয়েছে, একটা ফোল্ডার এবং দুটো ফাইল। আর এগুলোকে চাইলে আপনি কাস্টমাইজ করে আলাদাভাবে আরও সুইফটি এবং খুব দ্রুততার সাথে আসলে ফাইলটা খুঁজে পেতে পারেন। ওকে, তো এরপরে যে হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার, অনেক সময় আমরা অনেক ফাইল হিডেন করে রাখতে চাই, হাইড করে রাখতে চাই, যাতে আমরা এটা কেউ না দেখতে পারে। তো সেটা সিস্টেমটা কেমন, আমরা যখন আসলে এখানে ফাইলটাতে আসতেছি, আমরা ফাইলে আসার পর আমরা জব সলিউশন আমরা এটাকে তুলে দিই, তাহলে সবগুলো ফাইল চলে আসে। আমরা চাচ্ছি না যে জব সলিউশন ফাইলটা অন্য কেউ দেখবে, তো এই জন্য যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রপার্টিসে এসে এখানে একটা হিডেন আছে, আমি জাস্ট হিডেনে অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ, আমি এটাতে ফুল সাব ফোল্ডার সবগুলোকে আমি আসলে হিডেন করে দিচ্ছি। ওকে করে যখন ওকে দিচ্ছি, আমার এই ফোল্ডারটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ এই ফোল্ডারটা কোথায় আছে আমি এখন আর দেখা যাচ্ছে না, আমি কোথায় আমি জানি না। কিন্তু এটা খুঁজে পাওয়ার উপায় হচ্ছে আমার হাইড করা ফোল্ডারগুলো খুঁজে পাওয়ার জন্য আমাকে এখানে এই হিডেন ফাইল যেটা লেখা আছে এখানে জাস্ট চেকবক্সে ক্লিক করে দিতে হবে, তখনই আমার হিডেন ফাইলটা সে দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু এখনও হিডেন অবস্থায় আছে, তবে আমি চাইলে এটা দেখতে পারবো। এবং এটা ভিতরে ফোল্ডারগুলো সবগুলো হিডেন অবস্থা আছে। আমি যেটা কিছু আবার হিডেন করতে চাই, সেমভাবে প্রপার্টিসে এসে হিডেন থেকে আমি জাস্ট এটা তুলে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম, আমার ফোল্ডারটা আবার আগের অবস্থায় চলে এসেছে। এইভাবে আসলে চাইলে আমরা যে কোনো ফাইল ফোল্ডারকে হিডেন করতে পারি এবং হিডেন থেকে আবার পুনরায় আনহিডেন বা জেনারেল ভিউতে নিয়ে আসতে পারি। আবার হচ্ছে ফাইল প্রপার্টিস। আসলে ফাইল প্রপার্টিস হচ্ছে আসলে একটা ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তার কারণটা কি, এই ফাইল প্রপার্টিস থেকে আসলে ফাইলের সাইজ, ফাইলের লোকেশন, এটা কখন ক্রিয়েট করা হয়েছে, কখন মডিফাইড করা হয়েছে, ইভেন অফলাইন যে এসইও কাজ করা হয় সেই অফলাইন এসইওর কাজটাও কিন্তু এই ফাইল প্রপার্টিস থেকে করা হয়। কিভাবে একটু দেখি, বেশি দেখার অবস্থা নাই। সাপোজ আমাদের এই একটা ফাইল পিপিটিএক্স, এটা ধর আমি আপলোড দিব। তো এখানে আমি যখন প্রপার্টিসে আসলাম, প্রপার্টিসে আসার সাথে সাথে এখানে আমি বেশ কিছু তথ্য দেখতে পেয়েছি, ফাইলটার সাইজ কেমন, এটার লোকেশন কেমন, কোথায় কখন ক্রিয়েট করা হয়েছে, মডিফাইড কখন করা হয়েছে। এখান থেকে আমি যখন ডিটেলসে যাব, আমি এখান থেকে এটার টাইটেলটা দেখতে পেতেছি। আমি চাইলে এখানে সাবজেক্ট অ্যাড করতে পারবো, আমি এখানে ট্যাগ জড়ি করতে পারবো, এটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এবং এটার কমেন্টস এবং অন্যান্য আরও বিভিন্ন তথ্য, অর্থাৎ এটা অথর কে ছিল, কখন ক্রিয়েট করা হয়েছে, কী ক্যামেরা ইউজ করা হয়েছে, বিভিন্ন জিনিস আসলে ফাইলের উপরে বেস করে এই ডিটেলসটা আসলে চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জটা অনুসারে আসলে আপনি তথ্যগুলো দিতে পারবেন। তাছাড়া আসলে ফাইলটা আপনি কে দেখতে পারবে, কে দেখতে পারবে না, এটার কোন ধরনের তার কন্ট্রোলটা থাকবে, সেই জিনিসটাও কিন্তু আপনি আসলে পারমিশন থেকে এখানে ম্যানেজ করতে পারবেন। এবং অ্যাডভান্স পারমিশন আরও ডিটেলস লেভেলে এটা অ্যাক্সেস, আনঅ্যাক্সেস, এইসব বিষয়গুলো আপনি ম্যানেজ করতে পারেন। তো এইটা ছিল ফাইল প্রপার্টিসের বিষয়টা। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের ফাইল প্রপার্টিসের পরে জিপ এবং আনজিপ করা।
জিপ আনজিপ মানে জিপ হচ্ছে একটা ফাইল, ফাইল মানে একাধিক ফাইল একসাথে থাকে, তখন আমরা আসলে এই জিপের মাধ্যমে, তো জিপ মানে হচ্ছে সে ফাইল, একাধিক ফাইল একসাথে আমরা জিপ করতে পারি, তারপর সেটাকে আমরা কম্প্রেস করে জিপ ফাইল বা রার ফাইলে আমরা এটা আসলে বিভিন্ন জায়গায় সেন্ড করতে পারি। এফ জিপটা কেন করা হয় আসলে, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন। যে জিপটা করা হয় এই কারণে, যখন আসলে আমাদের অনেক ফাইল থাকে, অনেক ফাইলগুলোকে আসলে আসলে জিপটা কীভাবে করা হয় সেটা দেখি, তারপর বলতেছে জিপ ফাইলটা কেন করা হয়। অর্থাৎ এই জব সলিউশন ফোল্ডারকে আমি জিপ করবো, এই জন্য হচ্ছে আমি এখানে আসলাম, আসার পর হচ্ছে যে আমি এখানে অ্যাড টু আর্কাইভ গিয়ে আমি এটাকে কোন ধরনের করবো, রার করবো, জিপ করবো, আচ্ছা আমি জিপ করবো, জিপ করে আসলে ওকে দিয়ে দিচ্ছি। এই যে এটা আমার জিপ ফাইল গেছে, জব সলিউশন ফাইলটা। এই ফাইলটা আমি এখন চাইলে মেলে পাঠাতে পারবো, এবং এটা আমার সাইজ যদি আমি একটু দেখি, এটার সাইজ হচ্ছে আপনার এখান থেকে দেখা যাচ্ছে না, আমাদেরকে প্রপার্টিসে যাওয়া লাগবে, প্রপার্টিস থেকে আমরা দেখতে পাইতেছি এই ফাইলটার সাইজ 0 বাইট, যেহেতু এখানে কিছুই নেই সুতরাং এখানেও 0 বাইট। বাট আমরা যদি একটা বড় ফাইল হয় বা বেশ কিছু ফাইল হয়, তখন আসলে এটাকে আমরা যদি জিপ করে ফেলি, তখন সেটার সাইজ কমে আসে। এটার ফলে যেটা হয়, আমাদের যে আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবো, তখন এটা ট্রান্সফার রেটটা হাই থাকে এবং ফাইলটাও ছোট থাকে। তো এই হচ্ছে আসলে জিপের সুবিধা। তো জিপের পরে আসলে যে বিষয়টা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে সিএমডি। এই জায়গা থেকে আসলে আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটু কাজ দেখব ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো সিএমডিটা বেসিক্যালি হচ্ছে কি কমান্ড প্রম্পট, ঠিক আছে, কমান্ড মেড মোড, তারপর হচ্ছে ডিরেক্টরি, যেখানে আসলে টেক্সট বেস আসলে আমরা ইন্টারফেসটা পাই। এতক্ষণ আমরা যে ইন্টারফেসটা দেখেছি সেটা গুই বেস ছিল, ঠিক আছে, বাট এখান থেকে আমরা আসলে কমান্ড বেসড ইন্টারফেসটা দেখতে পাবো সিএমডিতে। এটা আসলে মূলত কিবোর্ড কমান্ড ব্যবহার করে কাজ করা, এখানে আসলে মাউস ছাড়াই ফাইল ফোল্ডার ম্যানেজ করা যায়। আপনার ফাইল ফোল্ডার আপনি যাই কিছু করেন না কেন, সেই ক্ষেত্রে আপনার মাউসের কোনো দরকার নেই। তো এটা কীভাবে করা যায়, এটা উইন্ডোজ আর লিখে আপনি লিখলে আপনার আসলে মূলত এটা চলে আসবে। সাপোজ আমরা এখন যে জায়গায় আছি সেখান থেকে জাস্ট হচ্ছে উইন্ডোজ আর দিব, দেখেন আমার এখানে সিএমডি লেখাটা চলে আসছে। বা ধরেন এটা আপনি এভাবে যদি নাও আসে, আপনি এখানে জাস্ট এসে রান লেখেন, রান লিখলে এখানে রানের এই সিস্টেমটা সেটা ডাবল ক্লিক করেন, তখন আপনি এখানে সিম ডিটেল লিখলে সিম ডিটেল চলে আসবে, ঠিক আছে। সিম ডিটেল হলে আসলে কী হবে, সিম ডিটেল যখন ওকে ক্লিক করবেন, তখন এই ধরনের একটা ব্ল্যাক স্ক্রিন পাবেন। এই ব্ল্যাক স্ক্রিন পাওয়ার মাধ্যমে আসলে আপনি সিএমডি মোডে অন হচ্ছে, ঠিক আছে। বাট আপনি যদি চান, আপনি নির্দিষ্ট ফোল্ডারে যেখানে আছেন সেইখানে আপনি অন করতে যাচ্ছেন সিএমডিটাকে, ধরেন সাপোজ আমি এখন রিসাইকেল বিন থেকে সিএমডি ওপেন করতে চাচ্ছি, তাহলে হচ্ছে রিসাইকেল বিন এখানে এসে আমি জাস্ট সিএমডি লিখবো এবং এন্টার দিব। দেখেন আমি একদম রিসাইকেল বিন থেকে আসলে এখন এই মুহূর্তে সিএমডিতে ঢুকছে। এটা এখান থেকে বোঝা যাচ্ছে না, তাছাড়া আর একটু ভালো বোঝা যাবে আমরা যদি অন্য কোনো একটা ফাইল থেকে ঢুকি। সাপোজ এই যে জব সলিউশনে ঢুকলাম, জব সলিউশন ঢোকার পর এখানে আসে, এখান থেকে সিএমডি লিখলাম, সিএমডি দিয়ে এন্টার দিলাম। এই দেখেন আমি আসলে এখন আসি কোথায়, সির মধ্যে ইউজার, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর, তার মধ্যে ডাউনলোড, তার মধ্যে জব সলিউশন 2, তার ভিতরে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি। এইভাবে সিএমডির মাধ্যমে আমরা ফাইল লোকেশন আসলে আসলে আসতে পারি। এবার কথা হচ্ছে বেসিক সিএমডিটা কি, বেসিক সিএমডি হচ্ছে বেসিক্যালি আমরা সাধারণত গুই বেসিসে যেটাকে ফোল্ডার বলি, আর সিএমডিতে সেটাকে আমরা ডিরেক্টরি বলি। এখন বর্তমানে আমি এখানে যেটা রয়েছি সেটা হচ্ছে কারেন্ট ডিরেক্টরির মধ্যে, অর্থাৎ আমি যেই ফোল্ডারে অবস্থান করতেছি সেই ফোল্ডারে আমি আসলে সিএমডিটাকে রান করেছি, এটাকে বলে কারেন্ট ডিরেক্টরি, ঠিক আছে। তাছাড়া ওই রান দিয়ে আমরা যেটা করেছি সেটা আমরা কারেন্ট ডিরেক্টরি ছাড়া আমরা ওপেন করতে পারছি, ঠিক আছে। তাছাড়া এখানে পাথের একটা বিষয় আছে, পাথ বলতে আসলে ফোল্ডারের ঠিকানাকে বোঝায়, আর রুট ডিরেক্টরি বলতে ড্রাইভারের যে শুরুটা সেটাকে বোঝায়। আচ্ছা, ড্রাইভারের শুরুটা কি মানে, যেটা আসলে আমাদের একটা যে ট্রি আমরা বলেছি যে ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট হয় একটা ট্রির মাধ্যমে, ফোল্ডার ম্যানেজমেন্টটা। তো ফোল্ডারের রুট যেটা সেটা হচ্ছে একদম বেসটা। তো আমরা একটু একটু দেখি, সেটা হচ্ছে যে একটা ডিরেক্টরি লিস্ট দেখব। অর্থাৎ আমরা এখন বর্তমানে আছি কোথায়, জব সলিউশন 2-তে আছি। সাপোজ আমরা জব সলিউশন 2-তে তো কোনো ফাইল নাই, তো আমরা এখান থেকে একটু বের হয়ে যাই। এখানে অনেক ফাইল আছে, এখানে ফাইল থাকলে আমরা এখানে এসে আবার পুনরায় সিএমডিটা লিখলাম। ওকে, আগেরটা বন্ধ করে দিই, আগেরটা বন্ধ করে দিলাম, শুধুমাত্র একটা রাখলাম, ঠিক আছে। এখানে এসে আমি এটার ভিতরে কী কী ফাইল ফোল্ডার আছে সব লিস্ট আকারে দেখতে চাইতেছি, তার জন্য আমি জাস্ট ডিআইআর লিখবো। দেখেন আমার এখানে টোটালি আসলে যা যা ফাইল প্রোগ্রাম রয়েছে সবগুলো সে আমাকে কি করে দিচ্ছে, এখন একসাথে দেখাই দিচ্ছে। এটাই আসলে কি এই ফাইল ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি মূলত ডিআইআর কমান্ডটা অ্যাপ্রোচ করে, ঠিক আছে। এখানে হিডেন ফাইলগুলো দেখতে চাইলে আলাদা অপশন আছে, ঠিক আছে।
এরপর হচ্ছে আমি চাইতেছি একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য mkdir দিয়ে আমি আসলে ফোল্ডারটা ক্রিয়েট করতে পারি। তো আমি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইতেছি এখানে। আমি এটা একটু ক্লিয়ার করে দিই। আমি এটা ডিলিট ক্রস করে দিলাম। আমি এখন হচ্ছে জাস্ট হচ্ছে ফাইল ফোল্ডার আবার আসলাম, আসার পর আমি এখান থেকে সিএমডি দিচ্ছি, সিএমডি দিয়ে এন্টার দিয়েছি। এন্টার দেওয়ার পর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। আমি এমডি লিখলাম, এমডি লিখে লিখলাম যে নিউ টেস্ট, এন্টার দিলাম। ওকে, দেখেন নিউ টেস্ট নামে আসলে আমার দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, একটা নিউ নামে একটা টেস্ট নামে। আমি এমডি দিয়ে যদি লিখি টেস্ট 3, দেখেন এখন আমার টেস্ট 3 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আসলে আমি জাস্ট হচ্ছে এই এমডি লিখে আমি আসলে বিভিন্ন ফোল্ডার আমার লোকেশন অনুযায়ী আমি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এবং এখানে আমি চাইলে মাল্টিপল অর্থাৎ একসাথে একাধিক ফোল্ডারও তৈরি করা যায়, যেটা আমরা একটু এতে দেখলাম, ঠিক আছে। তো ফোল্ডারের নামের ক্ষেত্রে আমরা অবশ্য খেয়াল রাখা উচিত যে এটা আসলে যাতে ঠিকঠাক মতো নামগুলো হয়। এবার কথা হচ্ছে ডিরেক্টরিটা চেঞ্জ করা। আমি যে জায়গায় আছি সেখান থেকে আমি ডিরেক্টরিতে কোথায় ঢুকবো বা বের হবো সেটা দেখার আমরা চেঞ্জ করতে পারি। যেমন সাপোজ আমরা এখন ডাউনলোডের ভিতরে আছি, আমরা দেখি এখনও পর্যন্ত দেখাইনি যে কীভাবে আসলে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে ঢুকা যায়, ঠিক আছে। তো ধরেন আমি এখন চাইতেছি নিউ যে ফোল্ডারটা আছে এই নিউ ফোল্ডারের মধ্যে ঢুকবো। নিউ ফোল্ডারে ঢুকার জন্য আমি আসলে সিডি লিখবো, সিডি লিখে এখানে নিউটা লিখবো, তাহলে আমি নিউ ফোল্ডারের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। আবার আমি চাচ্ছি যে আসলে এখান থেকে বেরিয়ে যাব, আমি দুইটা ডট দিলাম, সরি সিডি দিয়ে দুইটা ডট দিলাম। হ্যাঁ, আমি নিউ ফোল্ডার থেকে বেরিয়ে গেছি। আমি চাইতেছি এখন ডাউনলোড ফোল্ডার থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তার জন্য আমাকে সিডি লেখা আবার দুইটা ডট দেওয়া লাগবে। আমি এখন অ্যাডমিনিস্ট্রেটরে চলে আসছি, ঠিক আছে। আবার আমি চাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটর থেকে বেরিয়ে যাব, তার জন্য আমি সিডি লেখা আবার দুইটা ডট দিব, তাহলে আমি একদম ইউজারে চলে আসছি। আবার আমি চাচ্ছি এখান থেকেও বেরিয়ে যাব, তাহলে সিডি লিখে আমি আরও দুইটা ডট দিব, তাহলে আমি একদম সি ফোল্ডারে চলে আসি, রুট ফোল্ডারে, ঠিক আছে। এই সি ফোল্ডারটা আসলে রুট ফোল্ডার। হ্যাঁ, আমি একদম রুট ফোল্ডারে আসলাম কীভাবে, এই সিডি দিয়ে 1 বাই 1 ফোল্ডার মাধ্যমে। বাট আমি ধরেন আবার এখানে সিএমডি দিয়ে আবার এখানে আমি আসলে লগ ইন মানে ঢুকতেছি, আমার এখন ডাউনলোড ফোল্ডারে ডিরেক্টরিটা অবস্থান করতেছে। বাট আমি চাচ্ছি যে একদম রুট ফোল্ডারে চলে আসার জন্য, হ্যাঁ দেখেন আমি জাস্ট সিডি দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি, তাহলে আমি একদম সরাসরি রুট ফোল্ডারে চলে আসতে পারতেছি, ঠিক আছে। এইভাবে আসলে আমরা আসলে আমাদের যে পাথগুলো আছে পাথগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা টেক্সট ফাইল তৈরি করব। হ্যাঁ, টেক্সট ফাইল তৈরি করার জন্য আসলে এখানে আমাদের আমরা একটা একটা কমান্ড দেওয়া আছে। এই কমান্ডটা আপনারা চাইলে লিখে নিতে পারেন। লিখে আসলে আপনারা যে জায়গায় আপনার ফোল্ডার তৈরি করতে যাচ্ছেন, সাপোজ আমরা এখান থেকে কেটে দিই, আমরা সরাসরি নিউ যে নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম সেই নিউ ফোল্ডারটার মধ্যেই আমরা আসলে একটা কী করবো, একটা ফোল্ডার ক্রিয়েট করবো। তো তার জন্য আমরা কী করবো, আমরা এখানে এসে সিএমডি লিখবো, সিএমডি লিখে আসার পর এখানে নিউর মধ্যে আমরা আসলে টাইপ নাল লিখে ফোল্ডার একটা ফাইল ক্রিয়েট করতেছি, যেটা টেক্সট ফাইল, নাম হচ্ছে নোট টিএক্সটি। দেখেন নোট টিএক্সটি লেখার পর এখন দেখেন আমার নোট টিএক্সটি নামের একটা হলে টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে সেমভাবে আমি একটা ডক ফাইল পিপিটিএক্স ফাইল তৈরি করবো। হ্যাঁ, এবার পিপিটিএক্স দিয়ে যখন আমি আসলে এন্টার দিলাম, তাহলে দেখেন আমার একটা পিপিটিএক্স ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি বললাম যে না আমি এবার একটা ডক ফাইল ক্রিয়েট করব। সেম কমান্ডটা দিয়ে আমি জাস্ট হচ্ছে এক্সটেনশনটা চেঞ্জ করে ডক ফাইল docx দিচ্ছি, অর্থাৎ একটা আমি ওয়ার্ড ফাইল বানিয়ে ফেললাম। ফাইন, ঠিক আছে। এইভাবে আসলে আমরা আসলে টেক্সট ফাইল, ডক ফাইল, পিপিটিএক্স ফাইল ইচ্ছে মতো আসলে আমরা ডিরেক্টরি দিয়ে তৈরি করতে পারি। ওকে, এরপরে তাহলে এরপরে যেটা সেটা হচ্ছে আমরা ডিরেক্টরি কীভাবে চেঞ্জ করা হয়, মানে ফোল্ডার কীভাবে চেঞ্জ করা সেটা দেখেছি। তারপর হচ্ছে ফাইল রিনেম করা। ফাইল রিনেমের ক্ষেত্রে হচ্ছে যে আমাকে র্যান নামে একটা কিওয়ার্ড লিখতে হবে, তারপর হচ্ছে আমার ওল্ড ফাইল আর নিউ ফাইলটা দিয়ে দিতে হবে। অর্থাৎ আমার ফাইল আমি তো নোট ডক্স ক্রিয়েট করছি, ঠিক আছে। আমি র্যান লিখবো, শুধুমাত্র র্যান। র্যান রেখে আমার আগের ফাইলটা হচ্ছে কি নোট ডট docx ফাইল, ঠিক আছে। এটা থেকে আমি যেতেছি নতুন যে ফাইলটা হবে সেটা হবে abc ডট
docx ফাইল। আমি যখন এন্টার দিব, আমি যদি এখন আবার পুনরায় এখানে ফোল্ডারের মধ্যে যাই, এই যে আমার abc.docx ফাইল হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমি আমার ফাইলের যে নামটা তাও কিন্তু এই সিএমডির মাধ্যমে আসলে কমান্ড বেসের মাধ্যমে আসলে চেঞ্জ করতে পারবো। এভাবে আমি কিন্তু ফোল্ডারের নামও চেঞ্জ করবো, জাস্ট হচ্ছে আমাদের কিওয়ার্ডটা কী থাকবে, সেম থাকবে। তবে এক্সটেনশন যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু ফাইল কাজ করবে না, ঠিক আছে? সেম হইতে হবে ফাইলের নামটা, এক্সটেনশন নামটা, সরি। তারপর হচ্ছে যে ফাইল কপি করা। আমরা চাইলে কপি লিখে ফাইল যেটা আছে সেটা এক ড্রাইভ থেকে অন্য ফোল্ডারে নিয়ে যেতে পারবো। এতে অরিজিনাল ফাইলটা ঠিক থাকে, ব্যাকআপ তৈরিতে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে? এবং এটা খুবই মোটামুটি যারা আসলে কমন বেসে কাজ করে তাদের এটা খুবই ইউজ হয়। তারপর হচ্ছে ফাইল মুভ করা। মুভ লিখে আসলে ফাইলটা আমরা আসলে যে লোকেশনে নিয়ে যেতে চাইতেছি সেই লোকেশনটা দিয়ে দিব, সেই লোকেশনে আসলে ফাইলটা মুভ হয়ে যাবে, ঠিক আছে? তারপর এবারে ফাইল ডিলিট করা। আমরা চাইলে ফাইল ডিলিট করতে পারি এবং পার্মানেন্ট ডিলিটও করতে পারি, এবং এটা পার্মানেন্টলি আসলে ডিলিট হয়, এখানে আসলে রিসাইকেল বিনে যায় না। তো এই ডিলিটটা আসলে সাবধানে করা লাগে, এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় আমরা ফাইল ডিলিট করতে পারি না ভাইরাস বা বিভিন্ন কারণে, তখন আমরা কিন্তু চাইলে সিএমডির মাধ্যমে কিন্তু ফাইলটা ডিলিট করা যায়। অর্থাৎ আপনি চাইতেছেন ডিলিট করতে, কিন্তু কোনোভাবে ডিলিট করা যাচ্ছে না। তবে ফাইল রান করা অবস্থায় ফাইল ডিলিট করা যায় না, এটা অবশ্য মাথায় রাখতে হবে। বাট উইদাউট ফাইল রান আপনি চাইলে ফাইলটা এখান থেকে যেটা ডিলিট হবে সেটা একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমাদের এখানে ধরেন হচ্ছে যে এবিসি নামে যে ফাইলটা আছে .docx, এটা আমরা ডিলিট করতে যাচ্ছি। তো এটা আমরা ডিলিট কীভাবে করবো, আমরা জাস্ট হচ্ছে এখানে আসলাম, এসে আমরা del লিখলাম, দেন হচ্ছে আমাদের ফাইলের নাম হচ্ছে এবিসি, আমরা এবিসি লিখে .docx লিখলাম, এন্টার দিলাম। দেখেন আমার ফাইলটা অলরেডি চলে গেছে। এখন এই ফাইলটা যে চলে গেছে শুধুমাত্র তা না, ইভেন এই ফাইলটা আমি কিন্তু রিসাইকেল বিনও পাবো না, ঠিক আছে? আমি রিসাইকেল বিনে রিফ্রেশ করলাম, বাট এই ফাইলটা কিন্তু আমি রিসাইকেল বিনে পাবো না। অর্থাৎ এটা ডিলেট মানে পার্মানেন্টলি ডিলেট, এটা আর খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ কমন বেসে করলে। আর আপনি যদি ফোল্ডার ডিলিট করতে চান, আমরা ফাইল ডিলিটের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি del, আর ফোল্ডার ডিলিট করতে চাইলে rmdir লিখতে হবে, ঠিক আছে? এরপর ফোল্ডারের নাম দিলে ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। সাপোজ আমরা এখানে তো আছি, আমরা এখানে অনেকগুলো ফোল্ডার আসলে ক্রিয়েট করছি, ঠিক না? যে ফোল্ডারগুলো ক্রিয়েট করছি সেগুলো কী কী, আমাদের test3, তারপর টেস্ট ইত্যাদি নামে তৈরি করছি আমরা। তো লিখি, rmdir লিখি, দেন লিখতেছি নিউ, এন্টার। আচ্ছা, এটা এই মুহূর্তে আমরা কাজ করতেছি এই জন্য এটা দিল না। তারপর rmdir test3, আমাদের মনে কমান্ডে বলেছে ও সরি, আমাদের যেটা ভুল হচ্ছিল, আমরা ফাইল সহ যদি হয়, ফাইলের ক্ষেত্রে হচ্ছে যে এমটি ফোল্ডার হলে অ্যাস লাগবে না, কিন্তু আমাদের ফাইল ফোল্ডার সহ থাকলে আমাদের সেই ক্ষেত্রে একটা অ্যাস লেখা লাগবে। আমরা একটু আরেকবার যাই, আমরা rm লিখি, dir লিখি, একটা আমাদের অ্যাস দিতে হবে, দেন হচ্ছে ফাইলের নাম নিউ, ওকে। আমাদের তাও ফাইলটা ডিলিট হয়নি, আমাদের এবারও ভুল করা হয়েছে, আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিই নি, rmdir /s দিয়ে নিউটা লেখা লাগবে। এরপর আমাকে জিজ্ঞেস করতেছে আমি আসলে শিওর কিনা আমি ফোল্ডারটা ডিলিট করতে চাই, আমি বলছি ইয়েসের জন্য ওয়াই দেওয়া লাগবে। বাট আসলে ফাইলটা আমি যেহেতু ইউজ করা অবস্থায় আছে সেহেতু সে আমাকে ফাইলটা ডিলিট করতে দিচ্ছে না। দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড। ও সরি, এটা আমার ডিলিট হয়ে গেছে, আমার ফাইলটা না, ফাইলটা ডিলিট হয়নি, মানে হচ্ছে ফাইলটা এখানে রয়ে গেছে, ওকে। এছাড়া আমরা চাইলে হিডেন ফাইলগুলো দেখতে পারবো, আমরা ফাইল অ্যাট্রিবিউটগুলো দেখতে পারবো, ড্রাইভ চেঞ্জ করতে পারবো, এবং যা আমরা কাজ করছি সেগুলো যদি ক্লিয়ার করতে জাস্ট সিএলএস লিখবো তাহলে আমাদের ফুল স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে। সিএলএস, আমাদের লেখাটা এখন অনেক হাবিজে হয়ে গেছে, এই জন্য সিএলএস লিখলাম, আমাদের লেখাটা সম্পূর্ণভাবে চলে গেছে। তো এভাবে করে আসলে আমরা ফাইল ডিরেক্টরিটা ম্যানেজ করতে পারি। এখন আমরা যদি এটা এখান থেকেও ডিলিট করতে চাই, এই যে দেখেন এটা আসলে
আমরা ব্যবহার করতেছি অ্যানাদার প্রোগ্রাম, এই কারণে এটা আসলে ডিলিট করা যাচ্ছে না। তো এই কারণেই এটা এই মুহূর্তে এটা ডিলিট করা যাবে না। এটা ডিলিট করার জন্য আমাদেরকে কম্পিউটারটা শাটডাউন করা লাগবে। শাটডাউন করার পর আমরা যদি আবার নতুন করে লগ ইন করি তখন সেই টাইমে আমরা অবশ্যই ডিলিট করতে পারবো। তো এইভাবে করে আসলে আমরা ফাইল ফোল্ডার ম্যানেজমেন্টটা আসলে কীভাবে করলাম, আমরা সিএমডির মাধ্যমে করলাম এবং গুই বেসিসে করলাম। এইভাবে করে আমরা ম্যানেজ করতে পারি। তো কমন কিছু জব এক্সাম কোয়েশ্চেন আছে এমসিকিউর ক্ষেত্রে, সেটা হচ্ছে ফোল্ডারটা কি, হ্যাঁ, তারপর হচ্ছে পার্মানেন্ট ডিলেট শর্টকাট কী হতে পারে, তারপর হিডেন ফাইল দেখানো অপশনটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে, তারপর ফাইল এক্সটেনশন কী নির্দেশ করে ইত্যাদি। হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবেন। তো ফাইনালি আমরা যদি রিকেপ করে আমরা আসলে ফাইল ফোল্ডার সম্পর্কে ধারণা পাইছি, প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট স্কিলটা পাইছি, শর্টকাট কীগুলো জানছি, আর একটা জিনিস হচ্ছে আমরা সিএমডি সম্পর্কে জানতে পারছি, সিএমডির মাধ্যমে কীভাবে ফাইল ফোল্ডার ম্যানেজ করা যায় সেটা সম্পর্কে জানতে পারছি। তো যাই হোক, নেক্সট ক্লাস আমাদের থাকবে টাইপিং প্র্যাকটিস, কীভাবে আসলে টাইপিংটা করা যায় সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসে। আর পূর্ববর্তী ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই বেসিক কম্পিউটার ফাউন্ডেশনে আমাদের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে আপনি প্রথম থেকে ভিডিওগুলো দেখে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।